বাস্তবে একটা দেশ পরিচালনা করার জন্য যতটুকু টাকার প্রয়োজন তার থেকেও হয়তো এই বাজেট বেশি না। প্রশ্ন হচ্ছে এই বাজেট মিট আপ করার জন্য যে অর্থ সংগ্রহ করতে হবে সেইটা সম্ভব কিনা। আপনি বেসরকারি একটা ব্যাংকে কাজকর্ম করতে যান, কত দ্রুত ওরা আপনাকে সেই ম্যানেজার ডেস্ক থেকে উঠে এসে সার্ভিস দিয়ে যাচ্ছে। গত বছরের যে বাজেট 7 লক্ষ কোটি টাকার উপরে, আর এইবারের বাজেট হচ্ছে 9 লক্ষ কোটি টাকা উপরে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আপনি যদি কিছুই না করেন, যে গত বছরের যে বাজেট ছিল এটাই আমি রাখতে চাই, তাহলে আপনি আমার দেশের মুদ্রাস্ফীতি কত আছে? হ্যাঁ, প্রায় আপনার অফিসিয়ালি 9-10%, কিন্তু বাস্তবে তার থেকে উপরে। কাজেই গত বছরের সমান ব্যয়ও যদি আপনি করতে চান, ইনফ্লেশনকে যোগ করে আসলে বাজেটের সাইজ কিন্তু এটাই দাঁড়াবে। আমরা এটাকে মেগা বাজেট, সর্বোচ্চ বাজেটের কথা বলছি। বাস্তবে একটা দেশ পরিচালনা করার জন্য যতটুকু টাকার প্রয়োজন তার থেকেও হয়তো এই বাজেট বেশি না। প্রশ্ন হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নে, যে এই বাজেট মিট আপ করার জন্য যে অর্থ সংগ্রহ করতে হবে সেইটা সম্ভব কিনা। কাজে খরচের খাতটাকে আমি অনেক বড় করে রাখলেও আমি এটাকে মিট আপ করতে পারবো কিনা এই লক্ষ্যমাত্রাটাই নির্ধারণ করা জরুরি। এখন আসেন, আমি অলরেডি উল্লেখ করেছি যে গত অর্থ বছরের 57% এনবিআর সংগ্রহ করতে পেরেছে। কিন্তু গত অর্থ বছরে একটা বিষয় ছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিলেন, তখন কোনো নির্বাচিত সরকার ছিল না। এবছর কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, এটাই আমরা আশা ব্যক্ত করছি যে এই লক্ষ্যমাত্রা, আপনি দেখেন এনবিআর এর যে সকল সিস্টেম আছে, উনি হাতেম ভাই অলরেডি বললেন যে এই টুলসগুলো কিন্তু কোনো সরকার আছে, কোন সরকার নেই তার উপর নির্ভর করবে না। আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে, এটা তো সরকারের উপর নির্ভর করে না। আমার ইনকাম আছে, আমার টিএনআই আছে, টিএনআই মাধ্যমে আমি ট্যাক্স দিয়ে দিচ্ছি। কাজেই এইখানে তো এইটা আমরা যুক্তি দিতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল বলে সংগ্রহ করতে পারে নাই। আপনি একটা জায়গায় আসতে পারেন যে হ্যাঁ, বিজনেসের মন্দা অবস্থায় থাকে যদি, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ট্যাক্স সংগ্রহ আমাদের কম এসছে। তো এইবার আমরা আশা করি যে নির্বাচিত সরকার এসছে, নির্বাচিত সরকারের বয়সও কিন্তু খুব বেশি না, মাত্র কয়েক মাস। আপনি এই একটা বছর সে ব্যয়গুলোকে কিভাবে মিট আপ করবে সেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এবং আমি বলেছি যে আয়ের উৎস আমাদের যেহেতু লিমিটেড, এই লিমিটেড আয়ের দিকগুলো কিভাবে সচল করা যায়, বিশেষ করে আপনি রাজস্ব বিভাগকে ঢেলে সাজান, এটাকে ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসেন। ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা এই ট্যাক্সকে পে করতে পারি, তাহলে পরে আমাদের যে প্রশাসনিক জটিলতা সেটা যেমন কমে যায়, ট্যাক্স দেওয়ার যে এক ধরনের ভীতি আছে সেটাও কিন্তু কমে যাবে। এটাকে উৎসবে পরিণত করতে হবে। সরকার যদি এই ট্যাক্স সংগ্রহ করার বিষয়টা, শুধু তাই না, আমরা বলেছি যে নন ট্যাক্স আইটেম আছে, যেমন ফি, সেবা আপনি দিবেন। আপনি বেসরকারি একটা ব্যাংকে কাজকর্ম করতে যান, কত দ্রুত ওরা আপনাকে সেই ম্যানেজার ডেস্ক থেকে উঠে এসে সার্ভিস দিয়ে যাচ্ছে। অন্যগুলো অফিসার তো আছেই। আপনি একটা সরকারি ব্যাংকে যান, তাদের সার্ভিসকে তুলনা করেন, আমরা তো ফি কম দিচ্ছি না। কাজেই এই সেবা, যেটাকে ফি এবং সেবার মাধ্যমেও কিন্তু আমাদের আয় আসবে, এইটাকে কিন্তু সত্যিকার অর্থে সেবামূলক করতে হবে, যাতে মানুষ উৎসাহিত হয়ে ট্যাক্স দিতে চায়, সরকারি সেবাটা গ্রহণ করতে চায়। যদি এই অ্যাক্টিভিটিগুলোকে বাড়াইতে পারে সরকার, তাহলে দেখবেন যে আমরা বলেছি যে 43% কম ছিল, সেটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের জন্য 10% ছেড়ে দিলেও 30% কম। আপনি পূর্ববর্তী নির্বাচিত সরকারের সময়ও দেখলেও দেখবেন এইটা 30 থেকে 40% কম সংগ্রহ করত। কাজেই সরকার যদি এখন সেই জায়গায় ফোকাস দেয় যে কিভাবে আমরা সহজীকরণভাবে এই ট্যাক্সগুলোকে কালেক্ট করতে পারবো এবং সেই রকমই স্বচ্ছতার সাথে ব্যয় করতে পারবো। আপনি টাকা সংগ্রহ করেছেন 100 কোটি টাকা, আপনি দেখান জনগণকে তোমার 100 কোটি টাকা আমি সঠিক স্বচ্ছতার সাথে ট্রান্সপারেন্সলি এই 100 কোটি টাকা এই খাতে ব্যয় করেছি। তখন তো জনগণের প্রত্যাশা থাকবে না যে না, সত্যি আমরা কম টাকা দিয়েছি, কম উন্নয়ন পেয়েছি, আর যতটুকু টাকা দিয়েছি ততটুকু উন্নয়ন পেয়েছি, আগামীতে আরও উন্নয়ন প্রত্যাশা করলে আমরা আরও ট্যাক্স দিব। উন্নত দেশগুলোতে দেখবেন আপনার ট্যাক্সের জন্য কিন্তু সরকারের চাপাচাপি করতে হয় না জনগণের প্রতি, কারণ তারা সেই রিটার্নটাও কিন্তু পায়, যে ট্যাক্সটা তারা দেয় সেইখান থেকে সেই সেবাটাও পায়। কাজেই ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটা খাতেই ব্যয়ের দিকটাও কিন্তু স্বচ্ছতার সাথে
হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে সরকারকে।